রেড রোজ, লেখিকা ফারহানা নিঝুম। পর্ব সংখ্যা ৮। বাগানের গাছগুলোতে পানি দিচ্ছে সাবিনা পাটোয়ারি। তখনই তার দৃষ্টি গেল গেটের দিকে। একটি গাড়ি এসে থেমেছে ওখানে। সাবিনা পানির পাইপ রেখে এগিয়ে গেলেন। গাড়ি থেকে নেমে এলো ঐশ্বর্য আর উষা। দুজনকে দেখে অধর পাকিয়ে হাসলেন সাবিনা পাটোয়ারি। তবে এই মুহূর্তে ঐশ্বর্যকে মোটেও আশা করেননি তিনি। ঐশ্বর্য আর উষা দুজনেই ভেতরের দিকে গেল, কিন্তু কিছুটা এগিয়ে আবার থেমে গেল ঐশ্বর্য। আপনি থেমে গেলেন যে? ঐশ্বর্য আশেপাশে তাকিয়ে বলল, তুমি যাও, আমাকে যেতে হবে। উষা মলিন মুখে শুধালো, আপনি ভেতরে আসবেন না? ঐশ্বর্য না সুযোগ মাথা দোলালো। ঐশ্বর্য উষার মুখ ভার হয়ে গেল মুহূর্তেই। আজকেও কি তবে ঐশ্বর্য সেদিনের মতো করে চলে যাবে? বুক চেয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উষার। ঐশ্বর্য পেছনে ফিরতেই সাবিনা পাটোয়ারি বললেন, ও মা ঐশ্বর্য, তুই চলে যাচ্ছিস? সাবিনার কণ্ঠস্বর শুনে থেমে গেল ঐশ্বর্য। মৃদু হেসে বলল, কেমন আছো ফুফি? সাবিনা আলতো হেসে ঐশ্বর্যের গাল ছুঁয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু তুই এসে চলে যাচ্ছিস কেন? আসলে আমি ঐশাকে ছাড়তে এসেছিলাম। রাস্তায় ছিল, আমিও যাচ্ছিলাম, তাই ভাবলাম বাড়ি দিয়ে যাই। সাবিনা বেশ বুঝতে পারছেন ঐশ্বর্য লজ্জা পাচ্ছে, অথচ তার লজ্জা বলতে আদৌ কিছু আছে? সে এখানে থাকলেই বরং সমস্যা। ঐশাকে কাছাকাছি চাইবে, হয়তোবা কন্ট্রোললেস হবে, তাই হয়তো ভেতরে যেতে চাইছে না। তবু ভদ্রতার রক্ষার্থে বলল, চল ভেতরে আয়। সাবিনা এক প্রকার জোর করে ভেতরে নিয়ে গেলেন ঐশ্বর্যকে। সকাল সকাল তাকে দেখে অধর বিস্তর করে হাসল আফজাল পাটোয়ারি। ঐশ্বর্য, এসো এসো, ভেতরে এসো। কেমন আছো ফুপা? এই তো বেশ ভালো, তোমাকে দেখে আরো ভালো লাগছে। এসো, বসো। ঐশ্বর্য আর আফজাল পাটোয়ারি সোফার পাশাপাশি বসলেন। সাবিনা বললেন, তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। উষা ব্যস্ত কণ্ঠে বলল, তিনি চা খান না মা, ব্ল্যাক কফি উইদাউট সুগার। সাবিনা পাটোয়ারি থমকে দাঁড়ালো। আফজাল পাটোয়ারি আর ঐশ্বর্য দুজনে ঐশ্বর্যের দিকে মুখ চাওয়াচাই করল। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তারা উষার পানে। উষা থতমত খেয়ে গেল। ও কি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে? সাবিনা পাটোয়ারি ভ্রু কুঁচকে তাকালো উষার দিকে। ও তৎক্ষণাৎ তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে এগুতে এগুতে বলল, আমি বানিয়ে আনছি। সাবিনা পাটোয়ারি ঠোঁট টিপে হেসে ফেললেন। ঐশ্বর্য বাঁকা হাসল। তার রোজ বোধহয় উন্মাদ হয়ে গেছে। উফ, তাহলে এবার প্রেম জমে উঠবে। ক্যামেরা হাতে হাঁটতে হাঁটতে বের হয়েছে কেয়া। বাংলাদেশে এসেছে, অথচ ছবি তুলতে পারবে না। এই সুন্দর মোমেন্টটা ক্যামেরাবন্দি করতে চায় সে। হাঁটতে হাঁটতে কিছুটা যেতেই দেখতে পেল ছোটখাটো একটি লেক। লেকের পাড়ে ছোট ছোট বেঞ্চ পাতা আছে, যার যখন ইচ্ছে এসে বসতে পারে। কেয়া ধীর পায়ে এগিয়ে গেল। ক্যামেরা দিয়ে ভিডিও করছে সে। হেই ফ্লার্টিং বাজ, পরিচিত কণ্ঠস্বর ঠকিয়ে ঘাট ফিরে তাকালো কেয়া। রুদ্র দাঁড়িয়ে আছে, তার পরনে কালো রঙের টি শার্ট আর জিন্স। টি শার্টের ওপরে একটি জ্যাকেট জড়ানো। ঠোঁটে ঝুলছে হাসি। মিস্টার হ্যান্ডসাম। হ্যাঁ, চলে এলাম। কেয়া একটি বাঁকা হাসি দিয়ে বেঞ্চের উপর গিয়ে বসলো। রুদ্র তার পাশে চায়টাকুটুকু দখল করে নিল। কি ব্যাপার, একা একা ঘুরছো যে? কোথাও নতুন কারোর সঙ্গে ফ্লার্টিং করতে বের হওনি তো? কেয়া কপাল কুঁচকে তাকালো রুদ্রের পানে। অথর পাকিয়ে বলল, আপনার মতো নই। রুদ্র ঠোঁট টিপে হাসল। কেয়া গা ঘেঁষে বসল সে। কেয়া কিঞ্চিত লজ্জাবোধ করল। রুদ্রের প্রতি তাকাতেই সে টিটকারি কেটে বলল, এভাবে তাকাবেন না ফ্লার্টিং বাজ, আমার লজ্জা লাগে। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল কেয়া। এভাবে তাকে বেয়াকাদায় ফেলে দিয়েছে এই লোকটা। রুদ্র হেসে ফেলল। এবার সিরিয়াস মোডে বলল, তা তুমি যে এখানে, তোমার ফ্যামিলি টেনশন করবে না? কেয়া অদ্ভুত দৃষ্টিতে তাকালো রুদ্রের পানে। তার ঠোঁট জুড়ে মলিন হাসি। লেকের দিকে দৃষ্টি ফিরে বলল সে, আমার তো কেউ নেই। রুদ্রের বুক কেমন ধক করে উঠল। কেউ নেই কথাটি রীতিমতো ঝংকার তুলে রুদ্রের কানে। কেউ নেই মানে? মা বাবা ভাই বোন কেউ নেই? কেয়া সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে তাকালো রুদ্রের মুখ পানে। এরপর বলল, আমি যখন ছোট ছিলাম তখন মা বাবা মারা যায়, আর আমার আঙ্কেল, তিনি আমাকে রাস্তায় ছেড়ে চলে যান। অনেক ছোট ছিলাম তো, তাই ঠিকানা ভুলে যাই। সেদিন একজনের সঙ্গে দেখা হয়, আমার গ্রে মাম, মিস এলিনা। তিনি আমাকে নিজের সাথে জার্মানিতে নিয়ে যান।
এরপর তার কাছে আমার বড় হয়ে ওঠা। রুদ্র তাকিয়ে আছে নির্বিশেষে, চোখ দুটো তার অনুভূতিহীন। রিক আর জিশনের সঙ্গে পরিচয়টা হঠাৎ করেই। প্রথম রিককে মনে হতো বড্ড নাকুচু স্বভাবের। তবে পরে যখন মিশেছি তখন বুঝলাম রিকের মন ঠিক কেমন। এখন ওরাই আমার ফ্যামিলি। ওদের ছাড়া আমি কেয়া কিছুই নই। রুদ্রও যেন হাঁপ ছেড়ে বাঁচল। লম্বা নিঃশ্বাস টেনে বলল, আমি ভেবেছিলাম তুমি ভাই আর কি? সন্দিহান দৃষ্টিতে তাকালো কেয়া। রুদ্র ফিচেল হাসল। কেয়া ফের বলল, গার্লফ্রেন্ড ভেবেছিলে? রুদ্র চোরা চোখে তাকালো। কেয়া খিলখিল করে হেসে উঠল। এটা ভাবাই যায়। আমি তো রিকের বেস্ট ফ্রেন্ড, মানে মেয়ে বন্ধু। তার মানে দাঁড়ায় গার্লফ্রেন্ড। রুদ্র চোয়াল শক্ত করে নিল। কেয়া হেসে কুটি কুটি অবস্থা। এত হাসির কিছুই নেই। এর আগে তো ভাইয়া বলেনি তুমি ওর ফ্রেন্ড, তাই ভেবেছিলাম গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড হলেই তো ভালো হতো। রিক বেশ হ্যান্ডসাম আছে। ও তাই নাকি? আচ্ছা, এ পর্যন্ত ঠিক কয়টা প্রেম করেছো? প্রেম করিনি, তবে ফ্লার্ট করেছি অনেকগুলো। কতগুলো? হাফ সেঞ্চুরি ডান। রুদ্রের চোয়াল ঝুলে গেল রীতিমতো। এ মেয়ে বলে কি এসব? সিরিয়াসলি? সন্দেহ আছে? রুদ্র শুকনো ঢোক গিলল। ফাজিল মেয়ে। রুদ্র তেতে আসলো। কেয়া দৌড় লাগালো, কিন্তু বেশি দূরে যেতে পারেনি। একটু যেয়ে হাঁপিয়ে উঠল সে। উফ মিস্টার হ্যান্ডসাম, আপনার জন্য হাঁপিয়ে গেলাম। রুদ্র মিহি আসলো। আশেপাশে তাকিয়ে দেখে বলল, আমরা অনেকটা দূরে চলে এসেছি। কেয়া দেখলো জায়গাটা বেশ সুন্দর। সে এগিয়ে গিয়ে বলল, আমাকে কিছু ভালো পিকচার তুলে দিন তো। রুদ্র হাতে ক্যামেরা দিয়ে একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালো কেয়া। রুদ্র অনেকগুলো ছবি নিল। কেয়া মুখ মলিন। বাজে দেখাচ্ছে আমায়। রুদ্র ফিচেল হেসে বলল, আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে তুমি। তোমার ওই মায়াবী চোখে নিজেকে হারাই। তোমার হাসিতে নিজের কি খুঁজে পাই। তোমার বাঁকা বাঁকা চুলগুলোর মধ্যে ঘ্রাণ নেশাক্ত হয়। তোমার রূপের আগুন ঝলসে গেছি। তুমি কি আমার একটু ভালোবাসবে? কে লজ্জায় কুঁকড়ে গেল। এই প্রথম সে এত লজ্জা পাচ্ছে। তার আগে কেউ এমনভাবে কথা বলেনি। রুদ্র রসিকতা করে বলল, ফ্লার্ট কিন্তু আমিও করতে পারি ম্যাডাম। কেয়া চমকে উঠে সরু চোখে তাকাল রুদ্রের দিকে। আচ্ছা, ভুলে যাচ্ছেন নাকি যে আমি আপনার সিনিয়র? রুদ্র শব্দ করে হেসে উঠল। তাহলে তো ভালোই। সিনিয়র জুনিয়র প্রেম জমবে ভালোই। কি বলো? কেয়া রুদ্রের বাহুতে ঘুষি মেরে দিল। রুদ্র নাটকীয় ভঙ্গিতে আর্তনাদ করে উঠল। কেয়া সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। পেছনে আসছে রুদ্র। কেউ যদি এভাবে দেখে তাহলে রীতিমতো ভেবে নিবে আমরা প্রেমিক প্রেমিকা। রুদ্রের কথায় পেছন ঘুরে তাকালো কেয়া। তাই বুঝি? রুদ্র নিজের দিকে তাকিয়ে হেসে ফেলল। হুম, সিনিয়র জুনিয়র প্রেম কাহিনী। কেয়া হেঁটে সে মাঝে এসে দাঁড়ালো। পেছনে ঘুরে রুদ্রের দারুণ দারুণ কয়টা ছবি তুলে দিল। আচ্ছা মিস্টার হ্যান্ডসাম, আপনি তো প্রতিষ্ঠিত, তাহলে বিয়ে করছেন না কেন? কেয়ার প্রশ্নের মুখে দুষ্টুমি খেলে গেল। এতদিন তুমি ছিলে না তাই বিয়ে করিনি, তবে এখন মনে হচ্ছে ফরজ কাজটা সেরে ফেলা উচিত। কেয়া মুচকি হাসলো, ভ্রু উঁচিয়ে শুধালো, আপনি কি জানেন আপনি নিতান্তই ভদ্রপুরুষ, তাই তো? এখনো ভদ্র আছি, নাহলে এতক্ষণে ওই নিরিবিলি জায়গায় নিয়ে ঝটাপট কিসমিচু করে ফেলতাম। কেয়ার পা জোড়া থেমে গেল। বুক হাতে গুজে দাঁড়ালো সে। 1 মিনিট আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? সাবধান করছি। এখন কি হয়ে যায়? কেয়া ফিসে হাসলো। দূরে গিয়ে চেঁচিয়ে বলল, মিস্টার ভদ্রপুরুষ, দেখা গেল এই নিরিবিলি জায়গায় আমি আপনার কিচুমিচু করে ফেললাম তখন? রুদ্র দুহাত কোমরে রেখে এরপর দুষ্টু হেসে তেড়ে যেতে যেতে বলল, তবে রে মেয়ে, আমার ইজ্জত নিয়ে প্রশ্ন? কেয়া ভেংচি কেটে দৌড় দিল। রুদ্র পিছু পিছু দৌড়াচ্ছে। দাঁড়াও কেয়া, কখনোই না। সন্ধ্যা নামার আগে প্রকৃতির এক মায়াবী রূপ ফুটে উঠেছে। সূর্য তখন পশ্চিম আকাশে লালচে সোনালি আলো ছড়িয়ে দেয়। গাছের পাতাগুলো মৃদু হাওয়ায় দুলে ওঠে আর পাখিরা একে একে নীড়ে ফিরে যায়। আকাশের রং ধীরে ধীরে নীল থেকে কমলা, গোলাপি থেকে মলিন হয়ে যায়। দূরে কোথাও থেকে ভেসে আসে আজানের ধ্বনি এবং গৃহবন্দী মানুষের গল্পের আওয়াজ। চারিদিকে এক এক ধরনের শান্ত অথচ আবেগপূর্ণ আবহাওয়া বিরাজমান। এ সময়টা প্রকৃতি যেন আপন গল্প শোনাতে ব্যস্ত হয়ে পড়ে। ছাদের এক কোণে দোলনায় বসে আছে উষা। শুধু বসে নয়, শুয়ে আছে নিজের মায়ের কোলে। মেয়ের চুলে বিলি কেটে দিচ্ছেন সাবিনা পাটোয়ারি। তিনি আর মনে বলেন, ঐশ্বর্য সব দিক দিয়ে প্রতিষ্ঠিত, তাই না উষা? আকস্মিক এমন প্রশ্ন শুনে উষা চমকে উঠল। হঠাৎ এ প্রশ্ন কেন মা? সাবিনা মুচকি এসে বলল, না এমনি বলছিলাম, ভাবছি তোর সাথে বেশ মানাবে। লজ্জায় কান গরম হয়ে গেল উষার। মা, তুমি কেন এসব বলছো? সাবিনা মজার ছলে আওড়ালেন। ও মা, আমি না হয় শুধু বললাম, কিন্তু তুই এত লজ্জা পাচ্ছিস কেন? বেকায়দা পড়ে গেল উষা। আত্মরক্ষায় বলল,
আমি কেন লজ্জা পাবো? তুমি ভুল দেখছো। সাবিনা উষার গাল টেনে দিল। হ্যাঁ, আমিই ভুল দেখি। উষা এবার সত্যি বেশ লজ্জা পাচ্ছে। সবকিছু হয়েছে অশুভ রিক চৌধুরীর জন্য। লোকটা তার কি অবস্থা করেছে। আম্মু? হুম, আই লাভ ইউ। মেয়ের আদুরে গলায় ভালোবাসার কথা শুনে নিঃশব্দে হাসলেন তিনি। আই লাভ ইউ টু মা। উষা আবার কোলে শুয়ে দিল। চুলে বিলি কেটে লাগলেন সাবিনা পাটোয়ারি। মুখ ফুলিয়ে বসে আছে আফসানা। শহীদ ডেকে এক গ্লাস পানি চেয়েছে। আফসানা পানির গ্লাস নিয়ে দোতলা রুমে গেলেন। শহীদ হাত বাড়ালেন গ্লাস নেওয়ার জন্য, কিন্তু আফসানা তা টেবিলের উপর রেখে দিলেন। শহীদ ফাইলের উপর থেকে দৃষ্টি সরিয়ে তাকালেন। কি হয়েছে আফসানা? তোমাকে খুব রাগান্বিত বলে মনে হচ্ছে। আফসানা যে রাগ সংবরণ করে বললেন, আমি বুঝতে পারছি না তোমার বড় ছেলে অফিসে কেন গিয়েছে। আফসানার এমন অযাচিত প্রশ্নে কিছু অবাক হলেন শহীদ। তুমি ভুলে যাচ্ছ আফসানা, ঐশ্বর্য আমার ছেলে। আমাদের অফিসে সে যেতেই পারে। আফসানা প্রত্যুত্তরে বললেন, তুমিও ভুলে যাচ্ছ রুদ্র আমাদের ছেলে। এখানে যদি ঐশ্বর্য এখানে সবকিছু নিজেই ভাগ করে নেয়, তাহলে তাহলে আমাদের ছেলের কি হবে? আমি কিন্তু ছেলের কথা বলবো না। শহীদ তাচ্ছিল্যে হেসে বললেন, আফসানা মাঝে মাঝে এমন কথা বলো যা সত্যিই অবাক লাগে। তোমার কি মনে হয় ঐশ্বর্য সামান্য কিছু ভাগ করতে এসেছে? মোটেও না। ঐশ্বর্যের ঠিক কতটুকু প্রপার্টি আছে তা তুমি জানো না, তাই এতগুলো কথা বলছো। মানে? ঐশ্বর্যের নিজস্ব কোম্পানি আছে, আশা করি এটা জানো। তাই ওর কোম্পানির প্রপার্টি সবকিছু সামনে আমাদের এই সামান্য কিছুই না। তাই তোমার কল্পনাগুলো রেখে বাস্তবে ফিরে এসো। আফসানা ভারী নিঃশ্বাস ত্যাগ করলেন। তাহলে কেন এসেছে আমাদের এখানে? এতদিন তো আসেনি, এখন কেন আসতে গেল? আফসানা তুমি ভুলে যাচ্ছ ঐশ্বর্য আমার ছেলে, আমি ওর বাবা হই, অবশ্যই আসতে পারে এখানে। ঐশ্বর্যের প্রতি আমার কর্তব্য আছে। আফসানা কপাল কুঁচকে ফেললেন। এতই যখন ছেলের জন্য চিন্তা, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? ছেলেকে নিয়ে থাকতে পারতে। আমি কি আসতে পারি? আফসানা এবং শহীদ দুজনে দরজার দিকে দায়বদ্ধ করলেন নিজের দৃষ্টিশক্তি। ঐশ্বর্য দাঁড়িয়ে আছে। আফসানা যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। ঐশ্বর্যের ভিতর প্রবেশ করে মুচকি এসে শুধালো, আমাকে নিয়ে কথা হচ্ছে নাকি? আফসানা তপ্ত মেজাজে বললেন, এসে গেছে তোমার বড় ছেলে। ঐশ্বর্য অদ্ভুত হাসলো। তার মানে আমাকে নিয়ে কথা হচ্ছে। আফসানা ফের বললেন, নিজেকে খুব বেশি বড় মনে করো না যে তোমাকে নিয়ে সবসময় মতামত করব। ঐশ্বর্য আলোচনা হাসলো। নাম আমাকে নিয়ে কেন কথা বলবেন? আর আমিও চাই না আপনি আমাকে নিয়ে কথা বলুন। একটু না করলেই ধন্য হই আমি, মিসেস মহিলা। আফসানা বেজায় চটে গেলেন। বেদব কোথাকার। শহীদ ঐশ্বর্যের উদ্দেশ্যে বলল, কিছু বলবো ঐশ্বর্য? হ্যাঁ, বিজনেস নিয়ে কিছু বলার আছে। আফসানা ব্যস্ত কণ্ঠে বললেন, দেখলে বলেছিলাম না আমি, তোমার ছেলে এসবের জন্য এখানে এসেছে। ঐশ্বর্য বিদ্রুপ করে বলল, মিসেস মহিলা আপনি দয়া করে বাবা ছেলের মাঝখানে ঢুকবেন না। আফসানা দাঁত কটমট করে বলল, আমি তার স্ত্রী, এটা ভুলে যেও না। ঐশ্বর্য বিরক্ত রেশ টেনে বলল, আপনি তার স্ত্রী, স্ত্রীর মতোই থাকুন, আমার মা হওয়ার চেষ্টা করবেন না। শহীদ মৃদু স্বরে চেঁচিয়ে উঠল, ঐশ্বর্য কি হচ্ছে এসব? সে তোমার মা হয়, আর মাকে মিসেস মহিলা বলে ডাকছো, এসব কি ধরনের সম্বোধন? ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। বাবা, আপনি বোধহয় ভুলে গেছেন আমার মাকে, কিন্তু প্রবলেম নেই, আমি ঠিক জানি আমার মাকে। আপনি আমার বাবা, আর মনিকা চৌধুরী আমার মা। আমার নতুন করে কোনো বাবা, নতুন করে কোনো মায়ের প্রয়োজন নেই। তাই আপনার স্ত্রী কখনো আমার মায়ের জায়গা নেওয়ার চেষ্টা করবে না আশা করি। অন্তত আমার কাছে তো নাই। একটু থেমে ফের বলল, আর রইল মিসেস মহিলার সম্বোধনের ব্যাপারটি। মিসেস আফসানা বলে ডাকা কেমন দেখায় না? তার উপর বয়সে বড়। এখন যদি আন্টি ডাকি সেটাও একটা সম্পর্কের পর্যায়ে পড়ে। কিন্তু সত্যি বলতে আমি তার সাথে কোনো রকম সম্পর্ক জুড়তে চাই না। শহীদ হতাশ হলেন। আফসানা তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলেন। এত অপমান আর সহ্য হচ্ছে না। তিনি কখনোই ঐশ্বর্যকে পছন্দ করেননি আর না কখনো করবেন। সে চায় গায়ে পড়ে বিবাহিত পুরুষকে বিয়ে করতে। তার উপর আবার এমন পুরুষ যার কিনা একটা ছেলে আছে। কিন্তু ভাগ্য তাকে আজ এমন পরিস্থিতি এনে দাঁড় করিয়েছে। ফুলের গন্ধে মো মো করছে চারিপাশ। এত এত ফুলের মাঝখানেও রয়েছে আরো একটি ফুল, উষাম। কিছুক্ষণ আগেই কলেজ থেকে আসার সময় তার সাথে করে নিয়ে এসেছে ঐশ্বর্য। সেই তাকে এই বাগানে নিয়ে এসেছে। ভীষণ সুন্দর জায়গাটি। ওয়াও! এটা সত্যি খুব সুন্দর একটা জায়গা। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। এগিয়ে গিয়ে গেল, উষার হাত টেনে ধরল। আলতো করে কপালে কপাল ছোঁয়ালো, হাত রাখলো তার গালে।
বেবি, সে ওয়ার মাইন। উষা হেসে ফেলল। ছুটে ঐশ্বর্য থেকে দূরে সরে গেল। মুচকি হেসে বলল, বলব না। ঐশ্বর্য সিল্কি চুলগুলো ব্রাশ করে পেছন ঠেলে দিল। বলতে তো হবে। উষা খিলখিল করে হেসে উঠল। ঐশ্বর্য এগিয়ে গেল, উষার হাত দুটো মুঠ করে ধরল। উষা লজ্জায় মিয়ে যাচ্ছে, নাকের ডগা সুড়সুড়ি লাগছে। ঐশ্বর্য আলগোছে আগ্নেয় তাকে। হৃৎস্পন্দন সেখানেই থেমে গেল উষার। ওটা কি সত্যি তার কল্পপুরুষ? না সে মিনমিন গলায় বলল, আচ্ছা, আপনি কি সত্যি আমাকে জড়িয়ে ধরেছেন নাকি এগুলো আমার ভ্রম? আমার কল্পনা। ঐশ্বর্য আলতো হেসে চুলের মাঝে চুমু এঁকে দিল। তারপর বলল, আমি তোমার কল্পনা নই। তোমার বাস্তবতা, তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ। উষা লজ্জায় ঐশ্বর্যের বুকে মুখ লুকালো। অবশেষে তাকে তাকালো। ঐশ্বর্যের হাত বিচরণ করছে উষার পিঠে। একটু একটু করে সেটি উপরে উঠতে লাগলো। ধীর গতিতে ছুঁয়ে দিচ্ছে উষার সর্বাঙ্গ। এমন প্রবহমান বরাবরই সে নিজের মতো করে খুঁজে পায়। সময় কখনো ধরে থাকা যায় না। তবে হ্যাঁ, সময় থাকতে সুখগুলোকে আঁকড়ে ধরতে হয়। জীবন তাহলেই সুন্দর হয়। সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষের জীবনে চলতে থাকে। অনেকগুলো দিন পর দেশে পা রেখেছে মনিকা খান। চিরচেনা পরিস্থিতি, এই স্থান, এই দেশ, সেখানে বছর পর বছর সে কাটিয়েছে। সিলেটের গ্র্যান্ড হোটেলে উঠেছে মনিকা। অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানুষটির জন্য। কিয়ৎক্ষণ পরেই কলিং বেল বেজে উঠল। মনিকা খানকে দরজা খুলে দিল। এসো রিক। ঐশ্বর্য ব্যস্ত পায়ে ভেতরে প্রবেশ করলো। মনিকা দরজা বন্ধ করে ভেতরে গেলেন। ঐশ্বর্য এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, তুমি এখানে কি করছো? এখানে কেন এসেছো? মনিকা তাজ্জব বনে গেল। হোয়াটস গোয়িং অন রিক? তুমি এরকম বিহেভিয়ার কেন করছো? ঐশ্বর্য নিজের রাগ সংযত রাখার চেষ্টা করল। চোখ বুজে সে নিঃশ্বাস নিল। রিক, কি হয়েছে বলো? ঐশ্বর্য টেবিলের উপর থেকে হাত সরিয়ে পানির গ্লাস তুলে নিল। ঢকঢক করে পুরোটা শেষ করে বলল, মাম, তুমি হঠাৎ বাংলাদেশে কেন? মনিকা খান অদ্ভুতভাবে হেসে আরাম করে সোফায় গিয়ে বসলেন। বললেন, তোমার সাথে দেখা করতে এসেছি। সেই সাথে এটাও দেখতে এসেছি যে শহীদ তোমার কানে কি সব কুমন্ত্র দিচ্ছে। ঐশ্বর্য বিরক্ত হলো। প্লিজ এসব অহেতুক কথাবার্তা আর বলো না। এসব কি? এই কথাগুলো কেন বলছো? এগুলোর কোনো মানেই হয় না। মনিকা বিদ্রূপ করে বলল, তুমি এতটা পাল্টে গেলে। সত্যি আমি অবাক হচ্ছি। ঐশ্বর্য থাই গ্লাসের দিকে এগিয়ে গেল। দৃষ্টি ফেরালো সামনের আকাশে। বলে তো আমি অনেক আগে গিয়েছি। এটা কি তুমি আজ বুঝতে পারলে? মনিকা উঠে দাঁড়ালো। এগিয়ে গেল ২ কদম। কিন্তু একসময় মম বলে ডাকতে আমি তোমার পুরো পৃথিবী ছিলাম রিক। ঐরম দৃষ্টি তুলে মনিকার দিকে নিবদ্ধ করল। ঠোঁট ঝুলছে তার তাচ্ছিল্যের হাসি। সে তো আজকেও আছো, তবে তা খুব গোপনে। বুকের বাঁ পাশে ক্ষীণ ব্যথা অনুভব করছে মনিকা খান। মুহূর্তের মধ্যে শহীদের প্রতি চাপা রাগটুকু দ্বিগুণ হলো। তার ভাবনা অনুযায়ী নিশ্চয়ই শহীদ ঐশ্বর্যের এসব শেখাচ্ছে। রিক, এসব নিশ্চয়ই শহীদ তোমাকে বলেছে। মম, আমি বাচ্চা নই যে যা কিছু বলবে আমি তাই বুঝে যাব। এটা কিন্তু নয়। আমি এখন সবকিছু বুঝতে পারি। মনিকা খান রাগান্বিত স্বরে বলল, আমি জানি এসব শহীদের কথা বলা। ঐশ্বর্য চোখ বুজে নিঃশ্বাস টেনে নিল। প্লিজ, এই অবাঞ্ছিত কথাগুলো বলে বন্ধ করো। ভালো লাগছে না আমার। যাচ্ছি আমি। ঐশ্বর্য দরজার দিকে এগিয়ে গেল। মনিকা পিছু ডাকলো, ঠিক দাঁড়াও। ঠিক। ঐশ্বর্য থামল না। দ্রুত পায়ে বেরিয়ে গেল। তার বুকের ভেতর কেমন একটা অস্থিরতা বিরাজ করছে। মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। চোখের কার্নিশে লাল হয়ে গেছে। এই অস্থির মন শান্ত করতে পারবে একজনই। সে গিয়ে গাড়িতে বসল। দ্রুত ড্রাইভ করে পৌঁছে গেল পাটোয়ারি মঞ্জিলের সামনে। ফোনের রিংটা শব্দ করে বেজেই যাচ্ছে। রিসিভ করল উষা। ঐশ্বর্য বলল, বাড়ির সামনে আছি, ৫ মিনিটের মধ্যে নিচে এসো। প্রত্যুত্তরে কিছু বলার সুযোগ না দিয়ে আগে কলটা কেটে দিল। ডেস্কের উপর ফোন রেখে সিটে মাথা রেখে এলিয়ে দিল ঐশ্বর্য। ফোন রেখে দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো উষা। জুতোজোড়া খুঁজতে চেয়েও ব্যর্থ হলো সে। মনে মনে ভাবলো হয়তো ঐশ্বর্য ভেতরে আসবে। যেমন ভাবে তেমন কাজ, দৌড়ে বাইরে ছুটে গেল। গেটের কাছে যেতেই পাঁজরে থমকে গেল তার। ঐশ্বর্য তাকিয়ে আছে নির্বিশেষে। উষা এগিয়ে গেল কচ্ছপের গতিতে। তাকে দেখে ঐশ্বর্য হাত বাড়িয়ে দরজার টুকু খুলে দিল। উষা মিনমিন গলায় বলল, আপনি ভেতরে আসবেন না? ঐশ্বর্য মাথা তুলে না সূচক উত্তর দিল। ইশারা করল গাড়িতে গিয়ে বসতে। উষা পায়ের দিকে তাকালো। অতিরিক্ত উত্তেজনায় জুতো না নিয়ে এসেছে। এখন কি খালি পায়ে যাবে? ওঠো। উষা আর কিছু না বলে না ভেবে গাড়িতে উঠে বসল। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভ করতে এগিয়ে যেতে লাগলো। সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির, নরম বাতাস, এমন পরিবেশে যেন অদ্ভুত এক আনন্দ বয়ে গেল হৃদয়ে। দৃষ্টি সামনের ভেতরে নজর রেখে ছোট একটি শান্ত লেক, যেখানে জলরাশিরা মৃদু শব্দ করে প্রশান্তিতে করে তুলছে সক্ষম।
খোলা আকাশের নিচে নিরিবিলি জায়গায় একদিকে গাড়ি পার্ক করে রাখা আছে। কি হয়েছে আপনার? এমনভাবে তাকিয়ে আছেন কেন? ঐশ্বর্য সে কখন থেকে উষার পানে চেয়ে আছে অপলক দৃষ্টিতে। উষা থাকতে পারছে না, না জিজ্ঞেস করে। ঐশ্বর্য আকস্মিক উষাকে কোলে লম্বালম্বি হয়ে শুয়ে পড়ল। উষা কিঞ্চিৎ চমকে উঠল। হাত দুটো পিঠে এলো বুকের ওপর। ঐশ্বর্য চোখ বুজে উষার হাত টেনে নিজের সিল্কি চুলের উপর রেখে বলল, প্রচন্ড অদ্ভুত লাগছে, কিছুতেই শান্তি প্রয়োজন। ঐশ্বর্য নিষ্পাপ মুখশ্রী দেখে উষা বড্ড মায়া হলো। তার কল্পপুরুষ অস্থির আছে। কি এমন হয়েছে তার? উষা আলতো করে ঐশ্বর্যের চুলে বিলি কেটে দিচ্ছে। ধীরে সুস্থে শুধালো, বলুন না কি হয়েছে আপনার? ঐশ্বর্য চোখ বুজে বলল, আমার লাইফটা স্বাভাবিক হলেও তো হতো রোজ, তাই না? তার কণ্ঠনালী কাঁপছে। উষা আশ্চর্য হলো বটে। জানি না আপনার কি হয়েছে, তবে আপনি যে বড্ড অস্থির হয়ে আছেন তা বুঝতে পারছি। এই অবস্থাটা শেষ কোথায়? ঐশ্বর্য এবার চোখ খুলে তাকালো। উষা তার দিকে তাকিয়ে আছে। বেবি, সামথিং সামথিং। ঐশ্বর্যের কথায় হেসে ফেলল উষা। বলল, রিক চৌধুরী, আপনি কি কখনো ভালো হবে না? এখনো সময় আছে, ভালো হয়ে যান। ঐশ্বর্য স্বভাবসুলভ ঠোঁট কামড়ে ধরল। উষা ঐশ্বর্যের চুল টেনে দিচ্ছে। নিজেও সিটে হেলান দিয়ে আছে। ঐশ্বর্য ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেল। মিনিট পেরিয়ে ঘন্টা হলো, কিন্তু ঐশ্বর্যের ঘুম ভাঙেনি এখনো। ফোনে টুংটাং শব্দ হতে পিলে চমকে উঠল উষার। হাত বাড়িয়ে ডেস্কের উপর থেকে ফোনটা তুলে নিল। জিশানের ফোন। উষা ঐশ্বর্যকে ডাকতে চেষ্টা করল। ঐশ্বর্য, উঠুন, ভাইয়া ফোন দিচ্ছে, উঠুন। ঐশ্বর্য নড়ল না পর্যন্ত। উষা ভীষণ খারাপ লাগছে ঐশ্বর্যকে ঘুম থেকে তুলতে। উষা আর চেষ্টা না করে নিজেই ফোনটা রিসিভ করে নিল। ফোনের ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে জিশান বলল, হ্যালো ব্রো, কোথায় তুই? আমি সেই কখন থেকে। ভাইয়া, আমি উষা। জিশান প্রথমে থমকালো। তার মনে কি ঐশ্বর্য উষার সাথেই আছে? অধর বাঁকিয়ে মিষ্টি হাসলো সে। ওহো মিস বাংলাদেশী তুমি। তার মানে ঐশ্বর্য নিশ্চয় তোমার সাথে আছে। আই এম রিয়েলি সরি। জিশান উষাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার পূর্বে কলটি কেটে দিল। হতাশ হলো উষা। ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সে সত্যি জানে না জিশান কি ভাবছে তাদেরকে নিয়ে। সময় পেরিয়ে চলেছে আপন গতিতে। পড়ন্ত বিকেল, সূর্য ধীরগতিতে পশ্চিম আকাশের দিকে অগ্রসর হচ্ছে। চারিদিকটা কেমন লালচে হয়ে আছে। উষা এবার সত্যি সত্যি চিন্তিত হলো। ঐশ্বর্যের ওঠা উচিত। উষা আলতো করে ঐশ্বর্যের বাহুতে ধাক্কা দিচ্ছে। পিটপিট করে তাকালো ঐশ্বর্য। সন্ধ্যা হয়ে গেছে, উঠুন, বাড়ি যেতে হবে তো। ঐশ্বর্য উঠে বসলো। মাথাটা কেমন ঝিমঝিম করছে তার। কিয়ৎক্ষণ সময় নিল নিজেকে ধাতস্থ করতে। আপনি ঠিক আছেন? মুখ তুলে উষার পানে তাকালো ঐশ্বর্য। মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করলো, যার অর্থ সে ঠিক আছে। ঐশ্বর্য গাড়ি চালিয়ে উষাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল। উষা মন মেজাজ বেশ ফুরফুরে। আজ অনেকটা সময় তার কল্পপুরুষের সঙ্গ পেল সে। মনোমুগ্ধকর এই সকাল, এক ফালি রোদ্দুরের প্রিয় পুরুষের পাশাপাশি হেঁটে চলার আনন্দই অন্যরকম। আচ্ছা অ্যাংরি বার্ড, এবার তো বলতে দাও। নিকি ভ্রু কুঁচকে দিল। সে বেশ বুঝতে পারছে জিশান কি শুনতে চাইছে। কি শুনতে চান বলুন তো জিশান? মেয়েকে রাগ দেখিয়ে বলল সে। জিশান তো এখানেই শেষ। বেচারা আর কিছু বলতে পারল না। কথাগুলো কণ্ঠনালীতে আটকে রইল। কি হলো বলুন? এখন চুপ আছেন কেন? জিশান আমতা আমতা করে আওড়ালো, না তেমন কিছু না। বলছিলাম আমি বাড়ি যাচ্ছি, তুমি কি যাবে? নিকি চকিতে ফিরে তাকালো জিশানের মুখখানে। জিশান বাড়ি যাবে? এর আগে কখনো বলে যায়নি। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। হ্যাঁ বলবে নাকি না বলবে, দ্বিধায় ভুগছে সে। জিশান চাপা স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলো গাড়িতে পৌঁছে দিই, এরপর আমি ফিরবো। নিকি ব্যস্ত কণ্ঠে বলল, না আমি যাব। জিশান আলতো হাসলো। মাথা দুলে আবার জিজ্ঞেস করলো, সত্যি যাবে? নিকি হ্যাঁ সূচক মাথা নাড়লো। জিশান অগোচরে হাসলো। নিকিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। এই প্রথম জিশানের বাড়িতে যাবে সে। এত অদ্ভুত ভালো লাগা কাজ করছে নিকির। গাড়ি চলছে আপন গতিতে। জানালার কাঁচ নামিয়ে দিল নিকি। দৃষ্টি ফেললো বাইরের দিকে। কত শত গাছপালা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে তারা দুজন। মৃদু হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে নিকির সর্বাঙ্গ। 15 মিনিট পর জিশানের গাড়ি থামলো। এসে গেছে তাদের বাড়ির সামনে। এগিয়ে যেতেই দারোয়ান চাচা গেট খুলে দিলেন। জিশান আর নিকি এগিয়ে যেতে লাগলো। আশ্চর্যের ব্যাপার, নিকির পা দুটো যেন চলছে না। কচ্ছপ গতিতে ধীরে ধীরে যাচ্ছে সে। জিশান পেছন ফিরে তাকালো। নিকিকে অস্বস্তিতে দেখে হেসে ফেললো। জিশানের হাসির কারণ মোটেও বোধগম্য হলো না নিকির। বুড়ো উঁচিয়ে শোধালো, আপনি হাসছেন কেন? কারণ এই প্রথম দেখছি আমার অ্যাংরি বার্ড লজ্জা পাচ্ছে। নিকি উৎসাহী হয়ে জিশানের মুখ পানে দৃষ্টি নিবদ্ধ করলো। সে কি সত্যি লজ্জা পাচ্ছে? কিন্তু তা তো মনে হচ্ছে ক্ষীণ ভয়ের উদয় হয়েছে। তাকে কি লজ্জা বলা চলে? তাহলে এই পুরুষ তাকে বুঝতে ব্যর্থ। ভুল জেনেছেন আপনি জিশান, আমি লজ্জা নয়, ভয় পাচ্ছি। জিশান শব্দ করে হেসে উঠল। হাসিতে তেতে উঠল, জ্বলে উঠল নিকি।
জিশান কাছে গিয়ে আলগোছে নিকির নাকের উপর স্পর্শ করল। ভয় নাই গ্রিপার, তুমি লজ্জা পাচ্ছ। তোমার নাক লাল হয়ে এসেছে, গাল লালচে আভায় মুড়িয়ে দিচ্ছে। এগুলো তো লজ্জার নির্দেশ। নিকি এবার সত্যি সত্যি লজ্জা পেল বোধহয়। হাত চলে গেল নাকের উপর। জিশান একপাশে হেসে নিকির নরম হাত দুটো ধরে নিল। যাওয়া যাক। নিকি মাথা দুলে সম্মতি দিল। গুটি গুটি পায়ে বাড়ির ভেতর প্রবেশ করলো তারা। বারান্দার পরিষ্কার করতে ব্যস্ত আছেন কাজের মহিলা। জিশান আর নিকিকে দেখে অধর বাঁকিয়ে হাসলেন তিনি। দ্রুত পায়ে ভেতরে গিয়ে রাবেয়াকে ডেকে আনলেন। আপা দেখো, জিশান বাবা এসেছে। রাবেয়া ব্যস্ত হয়ে সদর দরজার সামনে এলেন। জিশানের পাশে অপরিচিত মেয়েটিকে দেখে থমকে গেল কিছুক্ষণের জন্য। মা। জিশান এগিয়ে গিয়ে রাবেয়াকে জড়িয়ে ধরলেন। সন্তান যখন মায়ের বুকে আসে তখন ঠিক কতটা প্রশান্তি অনুভব হয় তা একমাত্র সেই মাই জানে। সেই সকালে না বলে বের হয়েছিলি, এখন সময় হলো আসার। মায়ের অভিমানী কথাগুলো বেশ বুঝতে পারছে জিশান। অধর ভুবন ভোলানো হাসি টেনে বলল, ওসব বাদ দাও, দেখো কে এসেছে। রাবেয়া জহুরি চোখে পরখ করে নিল নিকিকে। নিকি এগিয়ে এসে তার পায়ে দিয়ে সালাম করলো। কেমন আছেন আন্টি? রাবেয়া স্বভাবসুলভ হাসলেন। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না মা। নিকি অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। মা, ও হলো রিকের বোন নিকি। এবারে স্মরণ হলো রাবেয়ার। হ্যাঁ, মেয়েটাকে চেনেনি তিনি, তবে বয়সের কারণে ভুলে বসেছিলেন। সেই ছোটবেলায় দেখেছিল। মেয়েটাকে এখন কত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, দারুণ মিষ্টি হয়েছে তো তুমি। নিকি ঠোঁট সরাইত করে হাসলো। জিশানের অধর ফের প্রসারিত হলো। রাবেয়ার ধমক স্বরে বলল, কিরে, এখন কি ওকে নিয়ে দাঁড়িয়ে থাকবি? চল ভেতরে। এসো নিকি। রাবেয়া যত্ন নিয়ে হাতে স্পর্শ করলো নিকির। এতক্ষণে সমস্ত অস্বস্তি কেটে গেল নিকির। রাবেয়ার পেছন ফিরে দেখলেন তার ছেলে হাস্যজ্জ্বল মুখশ্রী। জিশানের মনোভাব বেশ আন্দাজ করতে পেরেছেন তিনি। চোখের ইশারায় বোঝানো মেয়েটা দারুণ। এই প্রথম পুরুষ মানুষ হয়েও বুঝি জিশান লজ্জা পেল। তার মূল উদ্দেশ্য ছিল মায়ের সঙ্গে পছন্দের রমণীর সাক্ষাৎ করানো। অবশেষে তা সম্ভব হলো। সোফার একপাশে বসে আছে নিকি, সামনেই বসে আছে রাবেয়া। বুকের ভেতর কেমন ধুকপুক হচ্ছে তার। এমনটা নয় যে সে রাবেয়াকে আগে কখনো দেখেনি। দেখেছিল অনেকবার, যখন জিশান নিয়ে বের হতো। কিন্তু কখনো সেভাবে ভাবা হয়নি যে একটা সময় জিশানই তার সঙ্গে দেখা করতে নিয়ে আসবে। কিঞ্চিৎ ভয় নিয়ে ঠোঁট ছড়িয়ে বুঝি হাসি দিল সে। কেমন আছেন আপনি আন্টি? রাবেয়া জহুরি চোখে গভীরভাবে দেখে নিল নিকিকে। এরপর বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো নিকি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রাবেয়া এক পলক জিশানের ফের চোখ ফেরালো। তাই এই পাগলটাকে তোমাকে তুলে নিয়ে আসেনি তো? নিকি ফিচেল হাসলো। জিশান আশ্চর্য হয়ে তাকালো মায়ের পানে। সে তো নিতান্তই ভদ্রলোক, তাই এসব তুলে তুলে আনা তার দ্বারা হবে না। অথচ তার মা তাকে নিয়ে এসব বলছে। জিশান রীতিমতো অবাক। নিকি কণ্ঠ খাদে নামিয়ে বলল, না না, তিনি তুলে নিয়ে আনতে যাবেন কেন? আমি নিজে ইচ্ছা করে এসেছি আন্টি। যাক, যা বলছো তাহলে নিজে এসেছো। আমি ভাবলাম ওর মতিভ্রম হয়েছে। নিকি বুঝতে পেরেছে রাবেয়া তার সঙ্গে সহজ হওয়ার চেষ্টা করছে। নিকিও কম যায় না। সেও বলে, কেন আন্টি? এর আগে বুঝি কাউকে তুলে নিয়ে এসেছিল? রাবেয়া রীতিমতো পেট ফেটে হাসছে। এত কিছুর মাঝে জিশানের মান সম্মান সব যেন ফোরে গড়াগড়ি খাচ্ছে। মেয়েকে রাগ দেখিয়ে দোতলার উদ্দেশ্যে রওনা দিল জিশান। এই অ্যাংরি বার্ড কম নয়। ঠিক তার মায়ের সঙ্গে মিলে তাকে অপদস্থ করছে। কিন্তু জিশান ছেড়ে যাওয়ার পাত্র নয়। সেও ঠিক শোধ তুলে নেবে। রাবেয়া নিকিকে বসতে বলল। দেখি পাগলটা কোথায় গেল? তুমি একটু বসো মা। নিকি ওপরের নিচে মাথা দোলালো। তার বেশ মনে ধরেছে রাবেয়াকে। বড্ড মিশুক প্রকৃতির মানুষ তিনি। রাবেয়া ওপরে গিয়ে দেখলেন জিশান রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কিরে, চলে এলি যে? জিশান হতাশ হলেন। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। তোমরা দুজন মিলে যে হারে আমাকে, থাক আর বলতে হবে না। শোন, একটা কথা বলি। জিশান আর চোখে তাকালো রাবেয়ার পানে। কিঞ্চিৎ ভ্রু উঁচিয়ে শুধালো, কি? রাবেয়া হাস্যজ্জ্বল মুখে বলল, মেয়েটা কিন্তু মনে ধরেছে। এবার তুই বিয়েটা করেই ফেলতে পারিস। জিশান আশ্চর্য নয়নে চেয়ে রইল ক্ষণকাল। কথাগুলো বুঝতে কয়েক সেকেন্ডের মতো সময় লাগলো তার। সত্যি মা? হ্যাঁ। ও মা, থ্যাংক ইউ, আই লাভ ইউ। রাবেয়া আদরে হাতে বুলিয়ে দিলেন জিশানের পিঠে। ছেলে তার বড্ড আদরের। যা চায় তাই যেন পায়, সেই সবসময় নিয়ে এসেছে তিনি। সবসময় মেয়ের পছন্দ হয়েছে তার। মেয়ে মন্দ নয়, মনের মতোই হয়েছে তার। এবার শুধু দুজনের হাত এক করে দেওয়ার পালা। একটু সুখের বার্তা নিয়ে নতুন দিনের সূচনা হয়েছে। এই সকালবেলায় জন্যই একই রকম নয় সবার জন্য। কারো জীবনে নতুন আলো জ্বলে ওঠে, আবার কারো জীবনে ঘোর অন্ধকারে তলিয়ে যায়। কেউ বা পায় বেঁচে থাকার নতুন পথ, কেউ বা সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় মৃত্যুশয্যার পথে। কি আশ্চর্য তাই না?
প্রতিটি সকাল নতুন বার্তা নিয়ে আসে। ঋতিক্ষণ মেজাজে সোফায় বসে আছে আফজাল পাটোয়ারি। তার মেজাজ একদমই খারাপ। সবাই যথেষ্ট কারণ জানে না। প্রাণপ্রিয় স্ত্রী নাকি তাদের বিবাহবার্ষিকী ভুলে গিয়েছে। তা নিয়ে রাতের শেষ প্রহরে একতরফা ঝগড়া হয়েছে তাদের মধ্যে। রাতে লাল গোলাপ নিয়ে স্ত্রীকে মধ্যরাতে একটুখানি চমকে দেওয়ার জন্য ডেকে তুলেছিলেন, অথচ স্ত্রী সাবিনা নাকি সব ভুলে ঘুমিয়ে কাটিয়েছেন। এই নিয়ে ভোরের দিকে কথা কাটাকাটি হয়েছে দুজনের মধ্যে। টিভির রিমোট নিয়ে টিভি অন করলে আফজাল পাটোয়ারি। দোতলায় থেকে নেমে এলো উষা। বাবা গম্ভীর মুখে বসে আছে দেখে এগিয়ে গেল। কি হয়েছে বাবা, মন খারাপ দেখাচ্ছে কেন? আফজাল পাটোয়ারি হতাশ হলেন, তীব্র মন খারাপ নিয়ে বললেন, আর বলিস না, তোর মায়ের উপর রাগ হচ্ছে। উষা বিস্মিত নয়নে তাকালো আফজাল পাটোয়ারির মুখে। এই প্রথম শুনে তার বাবা তার মায়ের উপর রেগে আছে। কেন? আফজাল পাটোয়ারি ব্যাপারটা চেপে যেতে চাইলেন। কি করে বলবেন নিজের মেয়ে এই দুঃখের বিষয়? কি করে বলবেন সাবিনা তাদের বিবাহ বার্ষিকী কথা ভুলে গিয়েছে? তিনি উষার চুলে হাত বুলিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালেন। উষা বেশ আশ্চর্য হয়ে বসে রইল এক স্থানে। সে বেশ ভালোভাবে বুঝতে পেরেছে আফজাল পাটোয়ারি ব্যাপারটা চেপে যাচ্ছেন তার থেকে। কিন্তু সে তো দমে যাবার পাত্রী নয়, সে ঠিকই খুঁজে বের করবে ব্যাপারটা কি। রুমে গিয়ে অফিসের জন্য তৈরি হতে নিল আফজাল পাটোয়ারি। তাতে মুখোমুখি হলেন সাবিনা আর আফজাল। সাবিনা আন্দাজ করতে সক্ষম যে আফজাল তার উপর রেগে আছে। অফিসের জন্য তৈরি হয়ে নিলেন আফজাল পাটোয়ারি। সাবিনা পাটোয়ারি ওয়ালেট এগিয়ে দিলেন, কিন্তু তা গ্রহণ করেননি তিনি। সাবিনা হতাশ হয়ে পাশের টেবিলে রেখে দিলেন। আফজাল সাহেব ওয়ালেটটা তুলে নিয়ে বেরিয়ে গেলেন। দরজার আড়াল থেকে পর্যবেক্ষণ করছে সবটা উষা। দুজনের মধ্যে মান অভিমান চলছে। উষা মুচকি হাসলো। তার দেখা সেরা কপাল তার মা বাবা। সবসময় ভালোবাসা খুনসুটি নিয়ে তাদের সংসার, অথচ আজ নাকি বাবা মায়ের উপর রেগে আছে। উষা মনে মনে কিছু একটা ভেবে নিল, তার মধ্যে তাদের মান অভিমানে ইতি টানতে পারে। মিষ্টি ফুলের ঘ্রাণে নাসারন্ধ্রে প্রবেশ করতে আবেশে আখিদয় বুঝে নিল উষা। প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নিল সে। অতঃপর আবারও নিজের কাজে মন বসালো। দ্রুত গতিতে ফুল দিয়ে রুমে চারিদিকটা সাজিয়ে নিল। ওর সঙ্গ দিচ্ছে নিকি আর কেয়া। কেয়া ভীষণ এক্সাইটেড। বাংলাদেশের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখে সে। কে জানে এরপর আর কখনো আসা হবে কিনা। আবার এটাও হতে পারে সবসময়ের জন্য এখানেই থেকে যেতে হলো তাকে। ভাগ্যের লিখন কেউই বদলাতে পারে না। কপালে যা আছে তা হবেই। ওয়াও! এখানে না আসলে এত সবকিছুই মিস করে যেতাম। কেয়ার কথা অধরের ভুবন ভুলানো হাসি টেনে বলল উষা। এই সময়টুকু দেখে কেমন করছো? তাহলে সামনে আরো কি দেখবে? তখন কি করবে? নিকি মুচকি হাসলো। কেয়া ভাবুক হলো। গভীর চিন্তায় মগ্ন হলো সে। উষা আর চোখে তাকালো কেয়ার মুখ পানে। অতঃপর ফুলের কুঁড়ি রেখে এগিয়ে গেল। কি ভাবছো কেয়া আপু? কেয়া তখনও গভীর ভাবনায় ডুবে আছে। নিকি চেয়ারের ওপর থেকে নেমে এলো। মোটামুটি ওদের প্রায় সব কাজে গোছানো হয়ে গেছে। হ্যাঁ কেয়া, হঠাৎ এমন চুপ করে গেলে যে? আচ্ছা, যেহেতু আঙ্কেল আন্টির অ্যানিভার্সারি, তাহলে নিশ্চয়ই তাদের আবার ফার্স্ট নাইট হবে। সো এক্সাইটেড। অকস্মাৎ কেয়ার শেষ কথাটুকু শুনে নিকি আর উষা একে অপরের দিকে চাওয়াচাই করলো। এটা কি বললো কেয়া? নিকি আর উষা এমন অবাক নয়ন তাকিয়ে থাকতে দেখে কেয়া শুধালো, কি হয়েছে, তোমরা এভাবে তাকাচ্ছ কেন? উষা শুকনো ঢোক গিলে বলে উঠল, তুমি সব অনায়াসে কি করে বলছো আপু? কেয়া কপাল কুঁচকে নিল। অবাক করার ন্যায় বলে উঠল, কেন ফার্স্ট নাইট হবে এটা বলতে প্রবলেম কি? শরমে মরণ হয় এমন অবস্থা উষার। কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। লজ্জায় কপালের রক্তিম আভা ছড়িয়ে গিয়েছে। নিকি থতমত খেয়ে গেল। কেয়া, এগুলো বড়দের ব্যাপার, আমরা এসব নিয়ে আলোচনা না করি। কেয়া নচকে উঠল। এটা বড়দের ব্যাপার কেন বলছো? এটা তো সবার ব্যাপার। একদিন তোমার, আমার, কিউট গার্লের সবারই ফার্স্ট নাইট তো হবে। তাহলে আমরা কেন আলোচনা করতে পারবো না? নিকি কেয়াকে বোঝাতে ব্যর্থ হলো। উষা কেয়ার লাগামহীন কথাবার্তা শুনে উঠে দাঁড়ালো। রুম থেকে বের হতে নিল। আকস্মিক হাতে টান পড়ল। আটকে উঠল উষা। সর্বাঙ্গ ভয়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল। কে? চোখের সামনে সাদা রঙের কুর্তা পরনে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। আপনি? ঐশ্বর্য হেসে ফেলল। উষা এই হাসির অর্থ বুঝতে পারল না। ঐশ্বর্য কিছুটা ঝুঁকে অতস্ফুট স্বরে বলল, ফার্স্ট নাইট কিন্তু সবারই হয়। উষা চকিতে মুখ তুলে তাকালো ঐশ্বর্যের পানে। তার মানে এই লোকটা সবকিছু শুনে ফেলেছে। উষা লজ্জা পেয়ে গেল। ঐশ্বর্য তা বুঝল। দেওয়ালে হেলান দিয়ে এক পা ভেঙে পিঠ ঠেকিয়ে দিল। এত লজ্জা? এটা তো মানা যায় না। সামথিং ফিল হচ্ছে। ঐশ্বর্য লাগামহীন কথাগুলো শুনে হৃৎপিণ্ড বেড়ে গেল তার। সে আর কেয়া তো দেখা মাত্রই সমর্থনে গেল। কেউ কেউ পেছন ফেলে বলবে না, কখন এসেছেন রুদ্র ভাইয়া? জিশান ভাইয়া আসেনি?
ঐশ্বর্য এবার ২ কদম এগিয়ে গেল। পকেটে হাত গুজে বলল, "ওদের দিয়ে কাজ নেই। আপাতত তোমার সাথে আমার পার্সোনাল মিটিং আছে।" উষা আরেক দফা চমকে উঠল। "আপনি এত নির্লজ্জ হলেন কবে থেকে?" "যবে থেকে তোমার স্বপ্নে দেখেছি, তবে থেকে নির্লজ্জ হয়েছি আমি।" উষার কাণ্ডে রীতিমতো গরম ধোঁয়া বের হচ্ছে। কেউ যেন তার কানে গরম লাভা ঢেলে দিয়েছে। ঐশ্বর্য ঠোঁট দুটো ছোঁয়ায় উষার কানের কাছে ফিসফিস করে বলে, "আমার ওয়েট ড্রিমস হওয়ার পেছনের কারণটাও কিন্তু তুমি।" উষা নির্বিকার। এই লোকটা এত নির্লজ্জ। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? চুপ করুন, বেহায়া লোক। ঐশ্বর্য হো করে হেসে উঠল। সুইটহার্ট ইজ হার্ট। ঐশ্বর্য বুকে হাত স্পর্শ করল। উষা চাপা নিঃশ্বাস ফেলল। কল্পনায় থাকা শুদ্ধ পুরুষ আর বাস্তবে থাকা অশুদ্ধ পুরুষ দুজনের মধ্যে আকাশ-সমান পরিমাণ তফাৎ দেখতে পাচ্ছে সে। আমাকে নিয়ে কল্পনা করতে লজ্জা নেই, অথচ আমি বললেই নির্লজ্জ। ঐশ্বর্য হেঁচকি তুলে বলল। ঐশ্বর্যর কথা শুনে উষা মিনমিন করে বলল, "আপনি কল্পনায় থাকা শুদ্ধ পুরুষ আমার, যার ভেতর বাইরে শুধুই আমি।" উষার কপালে চুম্বন এঁকে দিল ঐশ্বর্য। নরম দেহখানা মৃদু কম্পিত হলো। "তুমি আমার কল্পনায় থাকা সেই নীরব নারী, যার হৃদয় জুড়ে গাঁথা শুধু আমার নাম।" পিঠের শিরদাঁড়া বেয়ে গড়িয়ে গেল শীতল রক্তের স্রোত। এক অদ্ভুত প্রসারিত হচ্ছে তার হৃদয়। ঐশ্বর্য তাকে ভালোবাসে। শুধু কি মুখে বললেই ভালোবাসা হয়? হুম? চোখে চোখে কথার স্পর্শ ভালোবাসা প্রকাশ পায়। তারা না হয় সেই পথটাই বেছে নিল। ঐশ্বর্য ধীর গতিতে উষার মুখশ্রীতে ফু দিয়ে গেল। সে আবেশে চোখ বুজে নিল ঐশ্বর্যের স্পর্শে। এই লোকটা প্রচুর দুষ্টু, তা বেশ বুঝতে পেরেছে উষা। সুইটহার্ট, ইউ আর লুকিং সো প্রিটি। ট্রাস্ট মি, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। উষা হেসে ফেলল। আলতোভাবে ঐশ্বর্যের বক্ষে আঘাত করল। সন্ধ্যা নেমেছে কখন? পাশেই কোত্থেকে যেন কুটুম প্যাঁচার ডাক ভেসে আসছে। জানালা দিয়ে উঁকি দিচ্ছে, এক নজরে আসবে বাড়ির পেছনে ঝটপট। এই তো এখান থেকে টিমটিম করে আলো জ্বলছে। ওগুলো আসলে কোনো আলো না, আলোর অন্য কোনো উৎস নয়। এগুলো হলো জোনাকি পোকা। নিজের আলোয় আলোকিত করে তুলছে ব্যস্ত রাস্তাকে। ড্রয়িং রুমের মাঝখানে ছোট টেবিলের ওপর রাখা আছে কেক, যার ওপরে বড় অক্ষরে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি। টেবিলের সামনে দাঁড়িয়ে আছে সাবিনা পাটোয়ারি এবং আফজাল পাটোয়ারি। দুজনে অবাক চোখে তাকিয়ে আছে, পর্যবেক্ষণ করছে সবটা। এত বড় সারপ্রাইজ হবে দুজনের মধ্যে কেউই আন্দাজ করতে পারেনি। আফজাল হাস্যোজ্জ্বল মুখে বলল, ঐশ্বর্য, কি করেছো তোমরা? ঐশ্বর্য অল্প হাসল। উষার পানে চেয়ে বলল, সব ক্রেডিট আপনার দস্যি মেয়ের ফুপা। উষা চোখ বাঁকিয়ে তাকালো, অভিমানী মুখ করে তাকালো আফজালের দিকে। মেয়েটাকে আগলে নিল আফজাল পাটোয়ারি। যত যাই বলো ঐশ্বর্য, মেয়ে কিন্তু আমার বুদ্ধিমতী। সে আর বলতে। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। স্বভাবসুলভ ব্যাক ব্রাশ করে নিল সিল্কি চুলগুলোকে পেছনে ঠেলে দিল। উষা বারবার মনোমুগ্ধ করে নয়নে চেখে থাকে ঐশ্বর্যের পানে। ঐশ্বর্য তাকালো আর চোখে। এই মুহূর্ত তার একটা নিঃশব্দ একটি নিষিদ্ধ ইচ্ছা জাগ্রত হচ্ছে মনে মনে। উষা ফোলা ফোলা গালে অধর চুম্বন এঁকে দিতে মন চাচ্ছে। ঐশ্বর্য ফিচেল হাসল। এটা যদি সবার সামনে করে তাহলে উষা হয়তো দেখা যাবে বেহুশ হয়ে পড়ে যাবে। ঐশ্বর্যের সমস্যা নেই, কারণ সে বরাবরই নির্লজ্জ। তার লজ্জা বলতে কিছুই নেই। একটি রঙিন সন্ধ্যা উদযাপন করছে সবাই মিলে। ফের সেই প্রেমে পড়া কিশোর কিশোরীদের দেখতে পেল দুজন দুজনকে। চোখে মুখে অনুভূতি ছড়াছড়ি সাবিনার। কিশোরীকে দেখতে পাচ্ছে আফজাল, যাকে সে তখন বিবাহের জন্য প্রস্তাব গ্রহণ করতে বাধ্য করেছিল। না, না, সে নিজেই করেছিল। মানুষ বলে প্রেমে নাকি ক্ষণস্থায়ী, কিন্তু প্রেম পড়ার মুহূর্তগুলো দারুণ হয়। যারা প্রেম করেছে ওই মুহূর্তগুলো কতটাই না অনুভব করেছে একমাত্র তারাই জানে। কলেজ শেষে শহীদ মিনারের সামনে চলে যায় উষা। তবে ড্রয়িং রুমের কাউকে দেখতে পায়নি, কেবল আফসানাকে ছাড়া। চোখে মুখে যেন আগুন ঝরছে তার। কি হয়েছে মামি, এত রেগে আছো কেন? আকস্মিক এমন প্রশ্নে তেতে উঠল আফসানা। চটজলদি উঠে দাঁড়ালো, দ্রুত পা ফেলে এগিয়ে এলো উষার দিকে। নাটক দেখতে এসেছি সেখানে। তোর মা করেছে বহু বছর আগে এক নাটক, এখন আরেক এসেছে নাটকবাজ, এখন তুই এসেছিস নাটক করতে। উষা কিছু বুঝল না, তবে বিস্ময় হয়ে তাকিয়ে রইল সে ক্ষণকাল। তুমি এসব কি বলছো মামি? আফসানা রেগেমেগে স্থান ত্যাগ করলেন। উষা চাপা দীর্ঘশ্বাস ফেলে উপরের দোতলার দিকে এগিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, কাউকে দেখতে পাচ্ছে না সে। আরেকটু এগিয়ে যেতেই শুনতে পেল মেয়েটি একটি কণ্ঠস্বর। উষা সেই কণ্ঠস্বর শুনে ছাদের দিকে গেল। সিঁড়ি বেয়ে রুমটা পেল।
উঁকি দিলেই দেখল ঐশ্বর্য আরো একজন মহিলাকে বেশ রাগান্বিত বলে মনে হচ্ছে। "তুমি প্লিজ যাও মাম্মা। প্লিজ ঝামেলা করো না। এসব ভালো লাগছে না।" ভদ্রমহিলা যে ঐশ্বর্যের মা হন তা আন্দাজ করতে পেরেছে উষা। তাকে ঠিক মনে নেই উষার। থাকবে কি করে? যখন শহীদ আর মনিকার বিচ্ছেদ হয় তখন অনেক ছোট ছিল উষা। মনিকা তীব্র প্রতিবাদ জানিয়ে বলে, "কেন ঐশ্বর্য? ঝামেলা হবে কেন? এখানে কি আমি আসতে পারি না?" ঐশ্বর্য তৎক্ষণাৎ ব্যস্ত কণ্ঠে বলল, "না, পারো না মাম্মা। তুমি কেন এখানে এসেছো?" মনিকা খান দুহাত বুকে গুজে বলল, "আমি এটাই দেখতে এসেছি শহীদ তোমার কানে কি মন্ত্র দিচ্ছে আমার ব্যাপারে।" ঐশ্বর্য তাচ্ছিল্য করে হেসে উঠল, "এটা তোমার ভুল ধারণা মা। সেদিনও বলেছিলাম আজকেও বলছি, আমি বাচ্চা নই যে কারোর ইচ্ছা মতো আমাকে চালাবে আর আমি চলবো।" মনিকা দুহাত গুজে দাঁড়ালো, গম্ভীর স্বরে বলল, "রিক, আমি এখানে এসেছি নিজের ইচ্ছায়। সো প্লিজ আমাকে তুমি কিছু বলতে এসো না।" হোয়াট? তোমার চাইছো কি? ছোট থেকে আমার লাইফটা হেল করে দিয়েছো একদম। আর কি বাকি আছে? এখন আবার কি ঝামেলা করতে চাইছো? মনিকা একরোখা। তিনিও জেদ দেখিয়ে বলেন, "আমি কোনো ঝামেলা করতে আসিনি রিক। আর তোমার কেন মনে হচ্ছে আমি ঝামেলা করব?" ঐশ্বর্য গর্জে উঠল। টেবিলে লাথি মেরে চেঁচিয়ে উঠল, "ঝামেলা হবে কি? অলরেডি হয়ে গেছে মাম্মা। মিসেস মহিলা চলে গেছেন রেগে। আমি সত্যি এসব নিতে পারছি না। টলারেট করতে পারছি না এখন।" উষা আতঙ্কে উঠল। ঐশ্বর্য এজন্য ভিন্ন রূপ দেখছে সে। ওদের দুজনের চিৎকার চেঁচামেচি শুনে ভয় পেল উষা। দরজার পাশ থেকে সরে গেল সে। ঐশ্বর্য রেগেমেগে রুম থেকে বেরিয়ে বাগানের দিকে চলে গেল। পুকুর পাড়ে পা দুটো ভিজিয়ে বসে আছে ঐশ্বর্য। বাগানে ছিল উষা। আগমন ঘটল ঐশ্বর্যের। উষা গাছের পেছনে দাঁড়িয়ে ঐশ্বর্যের গতিগতি দেখার লক্ষ্য করছে। "আমি কি সঙ্গী হতে পারি?" ঐশ্বর্য ঘাড় ফিরে তাকালো। গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজ পরেছে উষা। ঐশ্বর্য নিজ ওঠোঁট কামড়ে ধরল। এই মেয়েটা এখন এখানে কেন এসেছে? আচ্ছা, ঐশ্বর্য রেগে গিয়ে সব রাগ উষার উপর ঢেলে দেয়, তখন কি করবে? সে এই মেয়েটাকে রাগ দেখাতে চায় না, আর না চায় কষ্ট দিতে। ঐশ্বর্যকে চুপ থাকতে দেখে উষা এগিয়ে গিয়ে তার পাশে বসলো। পা দুটো ডুবিয়ে দিল পুকুরের পানিতে। "আপনি এত রেগে আছেন কেন? মা এসেছে তাতে তো খুশি হওয়ার কথা আপনার।" ঐশ্বর্য অধরে তাচ্ছিল্য হাসি টেনে বলল, "মাকে তো জার্মানিতে প্রতিদিন দেখি রোজ। কিন্তু" উষা মুখ তুলে বলল, "কিন্তু কি? আমি যে মা-বাবা একসাথে পাইনি, আমি যে ওদেরকে কতটুকু কাছে পাইনি, সেটা তোমাকে কি করে বোঝাবো?" উষা ঐশ্বর্যের হাত স্পর্শ করল। "আপনি কষ্ট পাবেন না, ঐশ্বর্য। আপনি কষ্ট পেলে আমার বুকে ব্যথা হয়।" ঐশ্বর্য দৃষ্টি ফেরিয়ে উষার নিষ্পাপ মুখশ্রী স্পর্শ করল। "আমার পেইন হচ্ছে রোজ। আমি খুবই একটা ফিল করতে পারছি।" ঐশ্বর্য উষার দিকে তাকছে। উষা কাঁদতে ইচ্ছে করছে। চোখ বুজো ভিজে উঠছে তার। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। "আমি আছি তো আপনার কাছে, এই দেখুন।" উষা হাত দুটো মেলে দিল ঐশ্বর্যের দিকে।